সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। শুরু হলো গণমানুষের করোনার টিকা প্রয়োগের আনুষ্ঠানিক যাত্রা। সাধারণ মানুষকে টিকা প্রয়োগের প্রথম দিনে ছিল অনেকটা উৎসব মুখর পরিবেশ। এই দিনে টিকা নিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় টিকা উৎসবে, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এস কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন সৈয়দ এমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার মুশতাক হোসেন, উপদেষ্টা আইইডিসিআর ও কার্যনির্বাহী পরিষদ সদস্য বিএমএ। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। মহামারী থেকে মুক্তির পথে হাঁটছে দেশ। প্রথম দিনেই ভ্যাকসিন নিলেন মন্ত্রী সচিব সহ ৩১,০০০-এর বেশি মানুষ। সবাই আসবে টিকার আওতায়, বললেন স্বাস্থ্যমন্ত্রী। রোটা নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগের নির্যাতনের শিকার ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক, জীবন নিয়ে শঙ্কা। আসামিদের খোঁজ পাচ্ছে না পুলিশ। চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণালংকার চুরি করা সৈক্কাই সুনামগঞ্জের বালু ব্যবসায়ী শফিকুল। ধানমন্ডির রাপা প্লাজায় জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ লুট। ডিএনএ রিপোর্টে নারীর কঙ্কাল হয়ে গেল পুরুষ, হাইকোর্টের ক্ষোভ। ৬ মাসের মধ্যে সিলেটে পুতুল হত্যা মামলা নিষ্পত্তির নির্দেশ। এবং টাইগারদের হাত থেকে অবিশ্বাস্যভাবে চট্টগ্রাম টেস্ট ছিনিয়ে নিল ক্যারিবীয়রা। স্টেডিয়াম থেকে আটক ৩ ভারতীয় জুয়ায় জড়িত, প্রাথমিক তদন্তে পুলিশ, বিসিবির মামলা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আমাদের আলোচনার শিরোনাম টিকা উৎসবে, যেটি বলছিলাম শুরুতেই যে আজকে থেকে সাধারণ মানুষের মধ্যে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। চলবে পর্যায়ক্রমিকভাবে, সবার মধ্যেই সবাই টিকার আওতায় আসবেন। এগুলো সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই যুক্ত হতে চাই সৈয়দ এমরান সালে প্রিন্স, আপনার সঙ্গে। আমরা বলছিলাম যে টিকা উৎসবে সাধারণ মানুষের মধ্যে আজকে থেকে প্রয়োগ শুরু হয়েছে। এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য, যে আজকের দিনে ৩১,১৬১ জন মানুষ টিকার আওতায় এসেছেন। দেশব্যাপী শুরু হয়েছে, দেখছিলাম যে অনেক মানুষজনই উৎসব মুখর পরিবেশে দিয়েছেন। তো এই টিকা উৎসবে বিএনপি নেই কেন? অর্থাৎ আজকে অনেক মন্ত্রী, এমপি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিতে দেখা গেছে, আপনারা কেউ নেননি। দেখুন, আজকে যে আপনার টিকা উৎসবের কথা বলছেন, আমরা কিন্তু সেই উৎসবটা দেখতে পাইনি। আপনি সরকার যে রেজিস্ট্রেশন করিয়েছে ১৭ কোটি এই দেশে, ১৭ কোটি মানুষের এই দেশে রেজিস্ট্রেশন হয়েছে ৩ লাখের কিছু বেশি। তো গত ১২ দিন বা ১৪ দিনের যে প্রচারণায় সরকারের এই যে মানুষকে উদ্বুদ্ধ করার যে বিষয়টি, এটা একেবারে অনুপস্থিত ছিল। আমরা বলেছি যে মানুষের মধ্যে এই টিকা নিয়ে যে সংশয় এবং সন্দেহ আছে, এই টিকা নিয়ে সংশয় এবং সন্দেহ দূর করতে সরকারকে বলেছিলাম, এবং সেই জন্য আমরা কিছু প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু সরকার সেই প্রস্তাবে কর্ণপাত করে নাই। বরঞ্চ গত এই ১০-১২ দিন বা ১৪ দিনে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে সেরকম কোনো প্রচারণাও দেখিনি, যে কারণে মানুষের মধ্যে একটা অনীহা আছে। এবং আমরা জেনেছি যে আজকে সরকারের নাকি ৩ লাখ টার্গেট ছিল। সেই ৩ লাখের মধ্যে আজকে ৩১,০০০ কত দিয়েছে, মানে ১০ ভাগের ১ ভাগ, টার্গেটের 10 ভাগের 1 ভাগ আজকে আপনার এখানে টিকা দিয়েছে। তো এই টিকা দেওয়ার, আপনি বলেছেন উৎসব মুখর পরিবেশ, আমি কোথায় আমরা দেখি নেই সেটা। তো আমরা চাই মানুষ এই সংশয় কেটে মানুষ যেন টিকা দিতে পারে, এর দায়িত্ব কিন্তু সরকারের। কিন্তু টিকা নিয়ে সরকারের যে একটা গাইডলাইন থাকা উচিত, সেই গাইডলাইনও কিন্তু সেভাবে ফলো করা হয়েছে বলে আমাদের জানা নেই। আজকে বিভিন্ন কেন্দ্রে, এমনকি আমরা পত্রিকায় পড়লাম আজকে অনলাইনে, যে পাবনার একটি উপজেলায় একজনও টিকা নিতে আসেনি। সেখানে টার্গেট ছিল ২০০ জনের টিকা নেওয়ার, যেখানে আপনার টার্গেট ছিল ৩০০ জনের টিকা নেওয়ার, সেখানে আপনার নিয়েছে ১০ জন বা ১২ জন, এরকমও আমরা দেখেছি। এবং কোনো জায়গায় যে বলা হচ্ছে যে ফ্রন্ট লাইনের যারা ছিল তাদেরকে টিকা দেওয়ার, সেই ফ্রন্ট লাইনাররাও কেউ আপনার টিকা নিতে আজকে অনীহা প্রকাশ করেছে। তো আপনি বলেছেন এই টিকা উৎসবে বিএনপি নেই কেন? তা আমরা তো জানিই না যে কিভাবে টিকা নিতে হবে, আমরা তো জানিই না। আপনার প্রথমে বলা হয়েছে ৫৫,০০০
সরি 55 বছরের বেশি মানুষকে প্রথমে টিকা দেওয়া হবে, তারপর আবার বলা হয়েছে আপনার ফ্রন্টলাইনারদেরকে আগে দেওয়া হবে। তা আমরা কবে দিব সেটা তো আমরা জানি না, জনগণ তো জানে না যে তারা কখন নিবে। তো এই যে একটা অব্যবস্থাপনা, বিএনপি করেন যারা, তাদের জন্য কি আবার আলাদা করে কোনো তালিকা করতে হবে? না, কখনোই না। হ্যাঁ, কখনোই না। কিন্তু ধরেন এই যে আপনার কত 3 লাখ কত যে আপনার ইয়ে করা হয়েছে, মানে রেজিস্ট্রেশন করা হয়েছে, এর মধ্যে কি বিএনপির সমর্থক নাই? বিএনপি করে এমন লোক নাই? আছে। কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি, এদেরকে তো আবার মানে মেসেজ দিয়ে, পাল্টা মেসেজ দিয়ে বলা হয় যে অমুক তারিখে দেওয়া হবে। এই সবাই সেই রকম মেসেজ পেয়েছে কিনা এটা নিয়েও আমাদের সন্দেহ আছে। আমরা জানি যে অনেকের সেই মেসেজটাও কিন্তু পৌঁছে নেই। সেই মেসেজটা তো আমরা তো জানতে হবে আমাদেরকে কবে আমরা টিকা নিব। মন্ত্রী এমপিরা তো আপনার হরহামেশাই চলে যেতে পারে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর আজকে টিকা নেওয়ার কথা ছিল, সেই জন্য সব মিডিয়াকে ডেকে নেওয়া হলো আপনার, সেখানে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু টিকা নেয়নি। কিন্তু আবার অন্য জায়গায় যাদের টিকা নেওয়ার কথা ছিল না তারাও নিয়েছে। আবার কেউ কেউ ফটো সেশনও করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় একজন মহিলা এমপি টিকা নেওয়ার জন্য ফটো সেশনও করেছে, সেটাও আমরা দেখেছি আওয়ামী লীগের। আবার কুষ্টিয়ায় একজন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা, তিনি নার্সকে সরিয়ে তিনি কিন্তু সরকারি কর্মকর্তাদের হাতে টিকা পুশ করতে দেখেছি। এই যে একটা অব্যবস্থাপনা, কে টিকা দিবে আর কে নিবে, কে ফটো সেশন করবে, এটা নিয়ে তো আজকে আমরা ঘোর কাটে নেই, আমাদের কাটে নেই। তো আমরা যেটা বলেছি যে এখন পর্যন্ত যে সংশয়টা আছে মানুষের মধ্যে, আমরা দেখছি সেটা কিন্তু কাটে নেই। কাটানোর দায়িত্বটা কিন্তু সরকারের। আপনি বলতে পারেন আমাকে যে সংশয়টা কেন সৃষ্টি হলো? এর আগেও একটা টকশোতে এসে আপনার সেই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। আমি সেখানে স্পষ্ট করেই বলেছিলাম যে সেই সংশয়টা কিন্তু বিভিন্ন সামাজিক গণমাধ্যমে এসছে, এমনকি বিভিন্ন বিশেষজ্ঞরা তখনও তারা কিন্তু বলতে পারে নাই টিকাটা আসলেই সত্যি কিনা বা এটা নির্ভুল কিনা। এই দোলাচলেই কিন্তু সবাই ছিল। তো এই দোলাচল থেকে জনগণকে আপনার বের করে আনার দায়িত্ব কিন্তু সরকারের, এবং সরকার সেটা করতে পারেনি বলে আজকে আপনি ধরেন এই 17 কোটি মানুষের দেশে 3 লাখ কতজন আপনার রেজিস্ট্রেশন করেছে, এবং কেউ অনেকে জানেই না যে কিভাবে সেটা করতে হবে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণ করাই হওয়াটাই একমাত্র সকলের কাজ হওয়া উচিত বলে আমি মনে করি। প্রিন্স ভাই মনে করেন যে টিকা নিয়ে মানুষের সংশয় এখনো পর্যন্ত কাটেনি এবং কিছু কিছু জায়গায় অব্যবস্থাপনা এখনো রয়ে গেছে। প্রিন্স ভাই দেখছেন? আপনার ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আমি বলিনি যে উৎসবমুখর পরিবেশে টিকা দিচ্ছে, আপনি বলেছেন, মিডিয়াতে দেখিয়েছেন। আর প্রিন্স সাহেব যে কথা বললেন যে কিছু কিছু বিশিষ্টজনরা এই টিকা সম্পর্কে সংশয় ছিল, সেই বিশিষ্ট বিশেষজনের ভিতর হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব, বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি অপপ্রচারে যদি পৃথিবীতে মানে কাউকে এই যে ডক্টরের উপাধি দেওয়া হয়তো, তাহলে সেটা হচ্ছে বিএনপির যুগ্ম মহাসচিব। উনি একটা অপপ্রচারের সেলের বসে আছে, লন্ডন থেকে যেভাবে ওখানে বলে ওই বাবা। কোন যুগ্ম মহাসচিব? রিজভী সাহেব, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপির মুখপাত্র আর কি। জি, সিনিয়র যুগ্ম। উনরা কি বলেছেন, টিকা যখন আসবে ভ্যাকসিন যখন আসবে, তখন বলছে এই সরকারের প্রধানদের ভ্যাকসিন নিতে হবে বা মন্ত্রী এমপিদের ভ্যাকসিন নিতে হবে। উনরা এই কথাটা বলে মানুষের ভিতরে একটা সংশয়, ভ্যাকসিন সম্পর্কে একটা ভয় ভীতি ঢুকিয়ে দিলেন। এটা আপনারা জানেন, দেশবাসী জানে যে বিএনপি কীভাবে, এবং কি আজকে যে ডাক্তার জাফরুল্লাহ সাহেব, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, উনি ভ্যাকসিন নিয়েছেন, উনিও কিন্তু ভ্যাকসিন সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন। না, এই কামাল ভাই এখানে একটু সংশোধন, উনি ভ্যাকসিন সম্পর্কে মন্তব্য করেছিলেন, কিন্তু আবার আমি বলি এই গত কিছুদিন আগে আমাদের এই অনুষ্ঠানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এসেছেন এবং এসে তিনি বলেছেন যে আমি যদি ভ্যাকসিন প্রাপ্য হই তাহলে সবার আগে আমি ভ্যাকসিন নিব। এই অনুষ্ঠানে তিনি বলে গেছেন এবং আজকে তিনি নিয়েছেন। না, উনি নিয়েছেন, আমি বলছি উনি কিন্তু ওনার মতো লোকে কিন্তু ভ্যাকসিন সম্পর্কে একটা অপপ্রচার করেছিলেন, ভীতি ঢুকিয়েছিলেন। উনি ডাক্তার, বিএনপির ঘরানার একজন বুদ্ধিজীবী। তো এই ভ্যাকসিন সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কিন্তু আতঙ্ক তৈরি হচ্ছে। আর প্রিন্স সাহেব বললেন যে ভ্যাকসিনের প্রচার নাই। আপনি জানেন 27শে জানুয়ারি ভ্যাকসিনের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং প্রথম একজন নার্স, একজন ডাক্তার, একজন সেনা কর্মকর্তা, এরকম 5 জন লোক ভ্যাকসিন নিলেন। একজন পুলিশ, গণমাধ্যম কর্মী, হ্যাঁ গণমাধ্যম কর্মী, 5 জন ভ্যাকসিন নিলেন।
এবং টেলিভিশনে পত্রপত্রিকা হলো যে 7ই ফেব্রুয়ারি সারা দেশে ভ্যাকসিন দেওয়া হবে। এবং আপনি দেখেন বিএনপি সাধারণ মানুষের ভিতর ভয় তো ঢুকিয়েছেন, কিন্তু আজকে বিএনপি যেটা বলছেন যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ভ্যাকসিন নেবেন, হ্যাঁ ভ্যাকসিন নিয়েছে। অথচ এই টকশোতেই ভ্যাকসিন আসার আগে বিএনপির একজন উপদেষ্টা বলেছিলেন যে সাধারণ মানুষকে ভ্যাকসিন না দিলে আমরা ঘেরাও করব। ওই বিএনপি আবার বলছেন যে না, আগে সরকার প্রধানদের ভ্যাকসিন নিতে হবে, মন্ত্রী এমপিদের ভ্যাকসিন নিতে হবে। অর্থাৎ বিএনপি যে অপপ্রচারের মাস্টার না, মানে কামাল ভাই, আপনি বলছেন যে বিএনপি অপপ্রচার করেছে, বিএনপি আতঙ্ক ছড়িয়েছে। না, আপনি বলছেন আপনার ভাষ্য, তাহলে বিএনপি যদি আতঙ্ক ছড়ায়, বিএনপি যদি অপপ্রচার করে, সেটার পাল্টা সরকারের তরফে যতটুকু করা দরকার সরকার কি করতে পেরেছে? সরকার করছে। আজকে সমস্ত মিডিয়া জানে যে আজকে ভ্যাকসিন এর কার্যক্রম শুরু হবে সারা দেশে, এবং শুরু হয়েছে। মানুষ যাচ্ছে, মানুষ সাহস জোগানোর জন্য দাঁড়ায়। আমি জানি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে মেয়ররা ভ্যাকসিন নিচ্ছেন, এমপিরা ভ্যাকসিন নিচ্ছেন, মন্ত্রীরা ভ্যাকসিন নিচ্ছেন, যে সাধারণ মানুষের ভিতরে যে ভয়, সেই ভয়টা কাটিয়ে ওঠার জন্য এখন সাধারণ মানুষ তাদের ভ্যাকসিন গ্রহণ করবে। যেহেতু সে দেখছে যে আওয়ামী লীগের নেতা ভ্যাকসিন নিচ্ছে, মন্ত্রী এমপিরা ভ্যাকসিন নিচ্ছে, তা তারা যখন ভ্যাকসিন নিয়ে সুস্থ আছে, বিএনপি যেটা কইছে, বিএনপি তো সারা জীবনই অপপ্রচার করে, মিথ্যা কথা বলে। যখন অপপ্রচার এই সরকারের বিরুদ্ধে, আমি যদি বলি শুধু ভ্যাকসিন না, যখন করোনা হয় তখন অপপ্রচার, যে প্রচুর লোক না খেয়ে মারা যায়, আল্লাহর রহমতে একজন লোক না খেয়ে মারা যায়নি। আবার দেখেন যখন দেশটা এগিয়ে যাচ্ছেন, দেশটা একটা স্থিতিশীল অবস্থায় আছে, দেশের মানুষ যখন এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী করোনার মধ্যে যখন এক সেট নতুন বই দিচ্ছে গ্রামের সাধারণ মানুষের হাতে, মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার যাদের জমি নাই 67,189টি পরিবারের হাতে ঘর দিচ্ছেন, জমি দিচ্ছেন, সেই মুহূর্তে বিএনপির ঘটনার ষড়যন্ত্রকারীরা, জামাত শিবিরের ষড়যন্ত্রকারীরা আল জাজিরার সামনেই না বাংলাদেশের মানুষকে অন্যদিকে ভয় ঢুকানোর চেষ্টা করছে। অর্থাৎ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, সরকারের ইমেজকে ক্ষুণ্ণ করা, প্রধানমন্ত্রীর ইমেজকে ক্ষুণ্ণ করা, আপনি দেখেন সেনাবাহিনীর ইমেজকে ক্ষুণ্ণ করা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ইমেজকে ক্ষুণ্ণ করা, আন্তর্জাতিকভাবে এই ইমেজ ক্ষুণ্ণ করে কাকে ক্ষুণ্ণ করতেছে? ব্যক্তি প্রাইম মিনিস্টারের, ব্যক্তি সেনাবাহিনীর, না দেশের, জাতির, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের? আজকে যেখানে প্রধান, আমি একটু মানে অন্য লাইনে যাইতে হচ্ছে, যে দেখেন এই আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জাতিসংঘের মাধ্যমে শান্তি মিশনে গিয়ে আমাদের দেশের মর্যাদা, সুনাম রক্ষা করছেন, মর্যাদা বৃদ্ধি করছেন। সেই সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানমন্ত্রী সম্পর্কে আজকে কারা করছেন আল জাজিরায়? কোন লোকগুলো? ডেভিড বার্গম্যান, আপনি আমার চাইতে ভালো জানেন কে উনি। 2012 সালে এসেছেন জামাতের পক্ষে কথা বলা লেগে। উনি যে কথা বলেছে যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, উনি বলছে 2 থেকে 5 লক্ষ লোক, সেটা যেন তিনি দণ্ডিত হয়েছিলেন। কামাল ভাই, আপনার সঙ্গে আবার যুক্ত হব। এখন লন্ডনে যে তারেক জিয়ার উপদেষ্টা আসছেন, আপনি কনক সরোয়ার, আপনি ভালো করেছেন, আমার সাংবাদিক যত আপনি ভালো ছিলেন, সামিউর আপনি ভালো ছিলেন, যে আর একজনের যে সাংবাদিক ডেলি স্টারে চাকরি করতো, মাদক অসৎ কাজের জন্য তাকে এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তারা মিলে আজকে 500 মিলিয়ন ডলার। আপনার সঙ্গে আবার যুক্ত মুশতাক ভাইকে শুনেছি। মুশতাক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। মুশতাক ভাই, আমরা বলছিলাম যে আজকে সাধারণ মানুষের মধ্যে করোনার টিকার প্রয়োগ শুরু হয়েছে। মুশতাক ভাই, এই পর্যায়ে যদি জানতে চাই, বাংলাদেশে ভ্যাকসিন আসলো, ভ্যাকসিন ফ্রন্টলাইনার্সরা প্রথম পেলেন, সাধারণ মানুষ পর্যন্ত প্রয়োগ আজকে থেকে শুরু হয়েছে, পর্যায়ক্রমে হয়তো আরও মানুষজন এই টিকার আওতায় আসবেন। তো সবকিছু মিলিয়ে এই টিকা ব্যবস্থাপনা এবং টিকা প্রয়োগ নিয়ে এখন পর্যন্ত যতটুকু আপনি দেখেছেন, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, শুরুটা বেশ ভালোই হয়েছে। আমাদের পরিকল্পনা ছিল যে একদম সাধারণ স্তর থেকে শুরু হবে, কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী মহল বা যারা পর্যবেক্ষণ করছেন তারা বলছেন যে আমাদের যারা নেতৃস্থানীয় তাদের নেওয়া উচিত। কিন্তু আমাদের একটা আশঙ্কা ছিল যে নেতৃস্থানীয় যে প্রথমে নিতে যান, অনেক ভিড় হবে এবং তাদের সাথে তাদের অনুসারীরা থাকবেন, ফলে শারীরিক দূরত্ব বজায় রাখা মুশকিল হবে, স্বাস্থ্যবিধি বজায় রাখা মুশকিল হবে। তবু আজকে যেটা হয়েছে, কিছুটা হয়েছে এরকম ভিড়, কিন্তু মোটামুটি আনন্দ উচ্ছ্বাস ছিল, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয় ছিল। কোন কোন কেন্দ্রে প্রচারের অভাবে
কিংবা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতির কারণে যত সংখ্যা কম হয়েছে বা কোনো কোনো কেন্দ্রে হয়তো আমরা খবর প্রেস রিলিজের মাধ্যমেই দেওয়া হচ্ছে সংখ্যা কম, এটা প্রথম দিনের কারণে হতে পারে। এই চ্যালেঞ্জগুলো তো আমাদের থাকছেই। বিশেষ করে নিবন্ধনের যে ডিজিটাল পদ্ধতি, এটি এখনো অনেকে রপ্ত করতে পারেনি। তাদের যারা সাহায্য করবেন সেই সহায়তাকারীরা যে তাদের পাশে আছেন, এই বিষয়টি এখনো সবাই যোগাযোগ করে উঠতে পারেনি। তারপরেও অনেক হয়েছে, এবং ডিজিটাল পদ্ধতি যারা অভ্যস্ত নন তারা কাগজে কলমে স্বাস্থ্য কেন্দ্রে এসে তারা করতে পারবেন নিবন্ধন, এবং তাদের নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে সেটা করতে পারবেন। এই বিষয়গুলো মানুষ ধীরে ধীরে জানছে। প্রচারের বিষয়ে বলছে না, প্রচার বলতে আমরা গণমাধ্যমে প্রচার হয়েছে, ইলেকট্রনিক মিডিয়াতে, তারপরে সংবাদপত্রে, বিজ্ঞাপনের মাধ্যমে, কিন্তু প্রচুর ব্যানার, ফেস্টুন এগুলো হয়তো হয়নি। আমরা যেভাবে আমাদের যে প্রচারের যে একটা ঐতিহ্য, আমরা বড় বড় ব্যানার, বিলবোর্ড সেগুলো করা হবে। যেগুলো টিকাদান কেন্দ্র সেখানে ব্যানার, বিলবোর্ড করা হয়েছে, কিন্তু শহর বা গ্রামের বাজার কিংবা যেখানে জনসমাগম হয় সেখানেও আমরা বড় বড় বিলবোর্ড, ব্যানার সেগুলো স্থাপন করার পরিকল্পনা করেছি। যেহেতু টিকাটা সারা বছরই ধরে চলার একটা সম্ভাবনা আছে, শুধুমাত্র একদিন যখন আমরা টিকা অভিযান করি তখন কিন্তু যেভাবে যেই ঘনত্বের প্রচার হয় এটি সেভাবে হচ্ছে না। যেহেতু এটা আমাদের সাস্টেইন করতে হবে, আমাদের সারা বছরই প্রচার চালাতে হবে, সেই জন্য একটু সময় নিয়ে আমরা অল্প থেকে বড় জায়গায় যাচ্ছি। যেভাবে টিকাদান শুরু হয়েছে, প্রথম দিনে 25-26 জন, তারপরে 500 জনের কিছু বেশি, আজকে 31,000, দিন দিন সেটি বাড়ছে। তার সাথে আমাদের মাত্রা রেখেই প্রচারণাটাও কিন্তু এই মাত্রা বজায় রেখে আগাচ্ছে। তবে হ্যাঁ, প্রচারগুলো যদি আরো লাক্সই হতো নিশ্চয়ই ভালো হতো, এবং নিবন্ধন যদি আমরা আরো অনেকে করতে পারতাম আজকে নিশ্চয়ই ভালো হতো। সেই সীমাবদ্ধতা রয়ে গেছে, এখনো চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত তারা তো অবশ্যই দায়িত্ব পালন করবেন, পাশাপাশি নাগরিক সমাজ অর্থাৎ সরকারি দায়িত্বের বাইরে যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তাদেরকেও এখানে ভূমিকা রাখার বিষয় আছে। দুটো ভূমিকা, একটা হচ্ছে যে সবাই টিকা পেল কিনা, কোনো অনিয়ম হলো কিনা, সেটাকে অবশ্যই তারা নজরে রাখবেন, কারণ সরকার ঘোষণা করেছে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে অগ্রাধিকার তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে। কিন্তু কোথাও কোথাও যদি এটা লঙ্ঘিত হয়, যাদের এখন টিকা পাওয়ার কথা না তারা যদি অন্যায় প্রভাব বিস্তার করে, অবশ্যই নাগরিক সমাজ সেটি দেখবেন। আরেকটি হচ্ছে জনগণের সহায়তাকে যদি আমরা অর্জন করতে চাই, শুধুমাত্র সরকারি প্রচারে কিন্তু হবে না। আমাদের মতো বহুদলীয় গণতান্ত্রিক দেশে শুধুমাত্র সরকার কিন্তু জনগণকে একা উদ্বুদ্ধ করতে পারে না। সেখানে সরকারের বাইরে যারা বিভিন্ন মতে প্রতিনিধিত্ব করেন তাদেরকেও এই জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে তাদের মতো করে তারা অবশ্যই দায়িত্ব পালন করবেন, তাহলে কিন্তু জনগণ ভরসা পায়। জি, মুশতাক ভাই ধন্যবাদ, আপনি আমার সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হব। প্রিন্স ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে কামাল ভাই যে বিষয়টি বললেন যে শুরুর দিকে বিএনপির পক্ষ থেকে আপনারা যেটি বলছিলেন যে সরকারের মন্ত্রী এমপির আগে নিক, সরকারের সর্বোচ্চ ব্যক্তির আগে নিক, তারপরে সাধারণ মানুষ আস্থা পাবে, এই কথাগুলো তো এরপরে তো আজকে তো সেটি হলো যে আমরা যেটি দেখলাম যে সরকারের মন্ত্রী এমপিরা অনেকেই নিয়েছেন এবং সেটি প্রকাশ্যে নিয়েছেন। তো এরপরে আপনাদের সেই দাবিটা আর কতটুকু থাকে? প্রিন্স ভাই, আমরা কি দাবি করেছি? কামাল ভাই মনে এটাই বোঝাতে চেয়েছেন। আমরা কি বলেছি যে এই ভ্যাকসিন অকার্যকর? সেটা তো আমরা বলিনি। দেখুন, উনি বললেন যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব, ওনারা নাকি আপনার অপপ্রচারের সেল খুলে বসেছেন এবং এই বিষয়ে নাকি অপপ্রচার করেছেন। ওনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এবং যারা দর্শক তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে বিএনপি কখনো অপপ্রচারের সেল খুলে বসেনি। বরঞ্চ বিএনপি আজকে যে এই অপপ্রচার বা সংশয় যেটা সৃষ্টি হয়েছে, সেই সংশয় থেকে জনগণকে মানে দূরে রাখার জন্য, জনগণের মধ্যে সংশয় কাটানোর জন্য সরকারকে বলেছিল ব্যবস্থা নিতে, এবং সেই ক্ষেত্রে বলছিল যে প্রধানমন্ত্রী সবার আগে ভ্যাকসিনটা নিক। আপনার বিভিন্ন দেশে আমরা দেখেছি, আপনার আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন আপনার সে নিজেই প্রথমে ভ্যাকসিন নিয়েছে, যখন ওখানে এই ভ্যাকসিন নিয়ে সংশয় ছিল তখন তারা নিয়েছে। সাবেক রাষ্ট্রপতি যারা ছিলেন আমেরিকার তারা নিয়েছে, আপনার ব্রিটেনের রানী নিয়েছে। তো এরকম প্রথম নিয়েছে ভ্যাকসিন, নিয়ে সংশয় কাটানোর চেষ্টা করেছে। সেই কারণে আমরা বলেছিলাম যে সংশয়টা সৃষ্টি হয়েছে, সেখানে
মানে এই সরকার প্রধান সেখানে নিতে পারে, কিন্তু তখন তারা একদম এক স্বরে বলে উঠলো না, আগে সাধারণ মানুষকে না দিয়ে আমরা নিব না। খুব ভালো কথা। উনি বলেছেন বিএনপি এই সংসদ সৃষ্টি করেছে। আমি একটি বলতে চাই, জার্মানের একটি মিডিয়ায় প্রকাশ হয়েছে অক্সফোর্ডের টিকা বয়স্কদের কাজে আসে না। এই জার্মানের সেই মিডিয়ার মালিক কি বিএনপি করে? এরকম তো সামাজিক গণমাধ্যমে অনেক কিছু দেখেছি। ভারতে আপনার টিকা নিয়ে আপনার মানে প্রায় 1000 লোক অসুস্থ হয়ে পড়েছে, 3 জন না 4 জন লোক মারা গেছে। তাদের এইগুলো তো সামাজিক গণমাধ্যমে এসেছে, মূলধারার গণমাধ্যমে এসেছে। তো এই যে এর পরে যে সংশয়টা, সামাজিক গণমাধ্যমকে আপনি কতটুকু গুরুত্ব দেন? শুনেন, সামাজিক গণমাধ্যমকে মানুষ তখনই গুরুত্ব দেয় যখন মূলধারার গণমাধ্যমের উপর মানুষের কোনো আস্থা থাকে না। মূলধারার গণমাধ্যম যখন স্বাধীনভাবে কাজ করতে পারে না, সরকার যখন সঠিক কথাটা জনগণের সামনে উত্থাপন করতে পারে না, বা সরকারের কোনো কথায় বা কাজে মানুষ যখন বীতশ্রদ্ধ হয় বা মানুষ তাদের বিশ্বাস করে না, তখনই কিন্তু মানুষ সামাজিক গণমাধ্যমের উপর। ভাই, এই যে আজকে ধরুন আমাদের এখানে আপনি টক আমি শেষ করি আপনি বিভিন্ন টেলিভিশনে আমি এগুলোর প্রতি আপনার কি মনে হয় যে মানুষের আস্থা নাই, বা আপনি যেগুলো বলছেন মানুষের আস্থা নাই? মানুষের তো আস্থা নাই। আমি বলি, শুনেন, মানুষ আপনারা যেসব টক শো করেন, এই যে আজকে যে টক শো করছেন সেটা লাইভ দেখাচ্ছেন, তাই না? সেখানে কমেন্ট সেকশনে যে দেখেন মানুষ কি কথা বলে। আপনারা এই যে আল জাজিরা রিপোর্টের উপরে গত কয়েকদিনে যে সব টক শো করেছেন বা রিপোর্ট প্রকাশ করেছেন, সেখানে কমেন্ট সেকশনে যে দেখেন মানুষ কি বলেছে। আপনাদের কথায়, সরি আপনাদের না, সরকারের কথায় যদি মানুষ বিশ্বাস করতো এই কমেন্টস গুলো তো করতো না। আজকে উনি ভাই, তাহলে আমি কমেন্টসের প্রসঙ্গে এসেছি, আপনি সকল জায়গায় কমেন্টস গুলোর মধ্যে শালীনতা এবং যৌক্তিকতা কতটুকু থাকে? শুনেন, আমি সেই বিতর্কে যাব না, সেই বিতর্কে আমি যাব না, কিন্তু মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার আছে, সেটা তো দেখতে হবে। আপনি যে আমাদের কামাল ভাই বললেন ডেভিড বার্গম্যান নাকি এখন তারেক জিয়ার উপদেষ্টা, উনি এটা কোথায় পেলেন? এখানে আপনার এই যে অপপ্রচার, এই অপপ্রচার তো নিজেরাই করতেছেন, নিজেরাই সেল খুলে বসেছেন। যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে বিভিন্ন রিপোর্ট বা খবর প্রকাশিত হয়, তখনই বলেন যে বিএনপি তারেক জিয়ার এটা অপপ্রচার, তারেক জিয়ার অপপ্রচার। আজকে উনি আল জাজিরার কথা আমি এখানে উত্থাপন করতে চাই নাই, উনি উত্থাপন করেছেন। তা আল জাজিরার রিপোর্ট যখন প্রকাশ হলো, এই অল আর প্রাইম মিনিস্টার্স ব্যান, মানে সবাই প্রধানমন্ত্রীর মানুষ বলে যে রিপোর্ট দীর্ঘ 1 ঘন্টা 20 সেকেন্ডের যে রিপোর্টটা প্রতিবেদনটা প্রকাশ হলো, সেখানে হওয়ার পরপরই সরকার এটাকে একেবারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যাখ্যান করলো। এই রিপোর্টের কোনো সত্যতা নাই, এই রিপোর্ট আপনার সঠিক না, একেবারে প্রত্যাখ্যান করে দিল। আইএসপি এর থেকেও এটা প্রত্যাখ্যান করলো, আরও কিছু কথা সেখানে সংযোগ করা হলো। কিন্তু যখন জাতিসংঘের মহাসচিবের মানে মুখপাত্র, তিনি যখন বললেন বাংলাদেশের সরকারকে এটার মানে তদন্ত করে দেখা উচিত, তদন্ত করার আহ্বান জানালেন, তারপরের দিন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে বিশ্বাসযোগ্য মানে অভিযোগগুলোর ব্যাপারে বাংলাদেশ তদন্ত করবে। তাহলে প্রথম দিন কেন জাতিসংঘের মুখপাত্র প্রিন্স ভাই এটি যেমন বলেছেন, পাশাপাশি আরেকটি মন্তব্য করেছেন যে এই রিপোর্টের কিছু কিছু তথ্যের ব্যাপারে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র কিন্তু প্রশ্নও তুলেছেন, সেটিও নিশ্চয়ই আপনি বলবেন। না, জাতিসংঘের মহাসচিব বলেছেন যে সেখানে যেই ইকুইপমেন্ট আপনার আনা হয়েছে, এখানে যখন বাংলাদেশ থেকে বলা হলো সেই ইকুইপমেন্ট জাতিসংঘের সুপারিশ ক্রমেই কেনা হয়েছে, যে আড়ি পাতার যে ইকুইপমেন্ট, মোবাইল টেলিফোন, অল মোবাইল টেলিফোন আপনার আড়ি পাতা যাবে, সেটা অভিযোগ এসছে যে ইসরায়েল থেকে আনা হয়েছে। সেটা যখন বাংলাদেশ থেকে বলা হলো যে জাতিসংঘের একটি মিশনে ব্যবহারের জন্য সেটা জাতিসংঘের ইয়েতে এটা আনা হয়েছে, জাতিসংঘের মহাসচিব কিন্তু এটাও বলেছেন যে জাতিসংঘের কোনো চুক্তিতে এই কথা লেখা নাই। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এটাও বলেছেন যে বাংলাদেশ তাদের মিশনে এরকম কোনো ইকুইপমেন্ট ব্যবহার করে না, কিন্তু বাংলাদেশ থেকে বলা হয়েছে, বাংলাদেশ থেকে বলা হয়েছে, কথাটা বাংলাদেশ থেকে বলা হয়েছে যে আমরা করি না, জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেছেন যে বাংলাদেশ করে না হয়েছে। সরি, এটা মিস ইন্টারপ্রেট হবে। বাংলাদেশ থেকে বলা হয়েছে এটা জাতিসংঘের মানে নির্দেশেই বা তাদের পরামর্শে সেটা কেনা হয়েছে সেই কন্টিনেন্টে ব্যবহার করার জন্য। তো এই যে কথাগুলো আসছে, আমরা বলি যে এইভাবে প্রত্যাখ্যান করে তারা কি করছে, তারা বলছে প্রত্যাখ্যান করছে, আবার বলছে আমরা তদন্ত করব। যখন জাতিসংঘ এটা বলছে তখন তদন্ত করব বলছে। এই কথাগুলো বলে মানুষের কাছে তারা হাস্যকর হয়ে যাচ্ছে। আমি আরেকটা কথা বলি, ওনাকে অনেক সময় দিয়েছেন, আমি একটু শেষ করি। উনি বলেছেন যে সরকারের ইমেজকে, প্রধানমন্ত্রীর ইমেজকে, আওয়ামী লীগের ইমেজকে আমরা ক্ষুণ্ণ করার জন্য দেশে বিদেশে আমরা কাজ করছি। আমি বিনয়ের সাথে বলতে চাই, আওয়ামী লীগ এবং সরকার গত 12 বছরে
দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং দেশের উন্নয়নের নামে যে লুটপাট, যে আপনার মিথ্যাচার এবং যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি, এইসব কারণে বিএনপি বা অন্য কারো ষড়যন্ত্র করার প্রয়োজন নেই সরকারের এই ইমেজ ক্ষুণ্ণ করার জন্য। এটার জন্য সরকারই দায়ী। জি, সরকারই এটার জন্য সরকারই দায়ী। কামাল ভাই, ক্ষুণ্ণ করেছে। এখানে বিএনপির বিএনপি প্রয়োজন নাই, সরকারের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য আপনারাই নাকি যথেষ্ট। আমি আপনার বলি, আওয়ামী লীগের বা বিএনপির কাজ হচ্ছে অপপ্রচার করা, মিথ্যে কথা বলা। কারণ আজকের প্রধানমন্ত্রীর সম্পর্কে আপনার যে কথা বলছেন, দেখেন আজকে গণতন্ত্রের কথা বলছেন, 5টি মানদণ্ডে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট আইইউ, তারা 5টি মানদণ্ডে বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপারে বলছে যে অতীতের চেয়ে বাংলাদেশের গণতন্ত্র আরো 4 ধাপ এগিয়ে আছে। এটা আমার কথা না, উনি যেটা বললেন যে দি স্ট্যাটিক্স, তারা আজকের প্রধানমন্ত্রীকে বিশ্বের 2য় সেরা প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করছে। উনি যেটা বললেন IRI বলছেন 83% লোক আজকের প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন আছে। আপনাদের এই টেলিভিশন, আপনি অথবা ইডা ভাই বলছিল যে আরেকটি সংস্থা, তারা বলছেন 86% লোক মনে করে যে দুর্নীতি দমনের ক্ষেত্রে আজকের প্রধানমন্ত্রী, দুর্নীতি দমনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হচ্ছে দুর্নীতি দমনের বিপক্ষে তার অবস্থান। মানুষ মনে করে প্রধানমন্ত্রী চায় দুর্নীতি বন্ধ হোক। তারপরে কি দুর্নীতি বন্ধ হয়েছে? দুর্নীতি হয়, আমি বলি না যে দুর্নীতি হয় না। উনি যেটা বললেন আইনের শাসন। কামাল ভাই, এখানে যে প্রশ্ন, প্রধানমন্ত্রী অবশ্যই চান, কিন্তু প্রধানমন্ত্রীর চাওয়াটাকে যারা এগিয়ে নেবেন তারা কতটুকু প্রধানমন্ত্রী স্পিডের সঙ্গে চলতে পারেন বলে আপনার মনে হয়? আমি মনে করি প্রধানমন্ত্রীর স্পিডের সাথে অনেকেই চলে না, দুর্নীতি হচ্ছে। আমি অস্বীকার করি না দুর্নীতি, আমি বিএনপির মতো অস্বীকার করব না। উনি আইনের শাসন, এই যে কামাল ভাই চলে না বলেই কি আমরা শেষ করে দিতে পারি? না, এটা চলবে না কেন? না, আমি বলছি যে এই দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী কিন্তু উদ্যোগ নিচ্ছেন, 0 টলারেন্স ঘোষণা করছেন এবং বন্ধ করার চেষ্টা করছেন। দুর্নীতিবাদ যেখানে ধরা হচ্ছে তার কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। উনি বললেন সুশাসন, দুর্নীতির কথা। আমি শুধু একটা কথা বলি, ওনারা তো সেই দলের নেতা, ওনারা যখন ক্ষমতা ছাড়েন, ওনারা জীবনে ক্ষমতা ছাড়েন নাই। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে বিএনপি কোনোদিন ক্ষমতা ছাড়ে নেই। জনগণ লড়াই সংগ্রাম করে জনগণের তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে একমাত্র আজকের প্রধানমন্ত্রী 2001 সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। আমি চ্যালেঞ্জ করলাম, মিথ্যে কথা বলে রাজনীতি ছাড়ি দেবো, আর কেউ ছাড়ে নেই, সবাইকে আন্দোলন থেকে নামায়। 2006 বিএনপি ক্ষমতা ছাড়েনি, 2000 না, 2006 বিএনপি ছাড়লো, আন্দোলন করে নামানো লাগছে। তত্ত্বাবধায়ক সরকার আসলো, যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে সেদিনকে বিএনপি ইয়াজউদ্দিনকে নিয়ে তালবাহানা করেছিলেন, ইয়াজউদ্দিনকে নির্বাচন করতে চেয়েছিলেন। সেদিন বিএনপি, কামাল ভাই, বিএনপি ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা 2 পদে রেখেছিলেন, কিন্তু ব্যাপারটি যেটি হয়েছে তখন আন্দোলন হয়েছে, আন্দোলনের প্রেক্ষাপটে কি হয়েছে, তখন তার বিএনপি ক্ষমতায় নয়। বিএনপি যেটা চাইছে জনগণ কিন্তু সেটা চায়নি। বিএনপি চাইছে ইয়াজউদ্দিন থাকুক। আমি আপনাকে বলি, না, বিএনপি চেয়েছে ইয়াজউদ্দিন থাকুক, কিন্তু বিএনপি তখন কিন্তু ক্ষমতায় নেই। বিএনপি শান্তি, মানে বিএনপি চাইছে ইয়াজউদ্দিন থাকুক, হ্যাঁ চেয়েছে, কিন্তু বিএনপি তো ক্ষমতার বাইরে গিয়ে ইয়াজউদ্দিনকে ক্ষমতা রাখতে চেয়েছে। বিএনপি কি তখন ক্ষমতায়? তত্ত্বাবধায়ক সরকার যখন ইয়াজউদ্দিন আছে, ইয়াজউদ্দিন আর বেগম খালেদা জিয়ার ভিতরে কোনো পার্থক্য নাই ক্ষমতা। আচ্ছা, ওই অর্থে বলছেন আপনি? ওই অর্থে বলছি আমি। আচ্ছা, আজকে কিন্তু একমাত্র শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করছে। উনরা গণতন্ত্রের কথা বলেন, উনরা সুশাসনের কথা বলেন। আমার একটা কথা বলুক তো, সুশাসনের অর্থই কি এই যে বিরোধী দলের নেত্রী জনসভা করতে যাচ্ছে, শান্তির মিছিল করতে যাচ্ছে, ভবনে বসে সিদ্ধান্ত নিয়ে 11টা গ্রেনেড মেরে বিএনপির বিরোধী দলের নেত্রীকে হত্যা করতে হবে? আইবি রহমান শেখ 20 জন লোককে হত্যা করলো। আমি শায়েম এসকিবরি হাসানুল্লাহ মাস্টারের কথা নাই বললাম, উনাদের নেতা ছিল বি চৌধুরী, বিএনপির প্রতিষ্ঠাতা। বিচারা কি অপরাধ করছিল? বিচারাকে পদত্যাগ করতে বাধ্য করে বিচারা একটা জনসভা করলো, একটা দল করে সেই জনসভার জায়গায় যেতে দিল না। ছাত্র দল, যুব দল উনাকে তাড়িয়ে নিয়ে গেল, বিচারা রেল লাইন দিয়ে দৌড়ে কোনো রকম জীবনটা বাঁচালো। এই হচ্ছে ওনাদের সুশাসন। সেই দলের নেতা আজকে বলছে সুশাসন নাই, গণতন্ত্র নাই, কথা বলার অধিকার নাই। ওনাদের মানে কয়টা টকশোতে কথা বলা যেত? ওনারা কথা বলেন, ওনাদের তারা অধম হইলে আপনারা উত্তম, আমি তো উত্তম হওয়ার চেষ্টা করছি। আচ্ছা,
উনি বলেন ওনাদের আমলে যত রাজনৈতিক নেতা মারা গেছেন এই আমলে মারা গেছে, শায়েমেস কিবরিয়া, হাসানুল্লাহ মাস্টার, মনজুর ইমাম, সাংবাদিক নেতা হুমায়ুন কবির, বালু, মানিকচন্দ্র সাহা, তারপরে সাবেক এমপি মমতাজউদ্দিন। সবচেয়ে বড় বিষয় যে বিরোধী দলের নেত্রীকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল এবং তাকে কথা বলতে দেন এই সংসদে। উনরা গণতন্ত্রের কথা বলেন, সংসদে বিরোধী দলের নেত্রী কথা বলতে পারে নাই। আর ওনাদের 7 জন এমপি, আপনি সাংবাদিক হিসেবে আপনারা প্রশ্ন করি, জাতির কাছে আপনার মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই, এই 7 জন এমপি যে তির্যক ভাষায় সংসদে কথা বলেন, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, জীবনে কেউ খালেদা জিয়াকে প্রশ্ন করতে পেরেছি। ধন্যবাদ, আপনি উত্তর চেষ্টা করব। মুশতাক ভাই, আপনাকে একটু শুনতে চাই। এর আগে আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশের মতো বহুদলীয় গণতন্ত্রের দেশে সরকারের কারণে অন্য রাজনৈতিক দলগুলোরও এখানে কাজ করার সুযোগ রয়েছে। তো মুশতাক ভাই, করোনা প্রসঙ্গে যদি বা এই ভ্যাকসিন প্রসঙ্গে যদি বলি, সেটি যদি একটি বড় রাজনৈতিক দল বিএনপি, তারা তো বলছে এখন এখানে প্রিন্স ভাই বলছেন যে জনগণের মধ্যে কিছু সংশয় রয়ে গেছে এবং তারা যে পরামর্শ দিয়েছিলেন সেগুলো সরকার মানেনি। তাহলে পরে আপনার এই যে একমত হবেন কিংবা তারাও মানুষের মধ্যে জনমত তৈরিতে কাজ করবেন, তেমনটাকে আমরা কিভাবে আশা করি? সংশয় রয়েছে, যারাই বলছেন তারাই সংশয় দূর করবার জন্য কাজ করবেন বা কাজ করছেন, সেটি নিশ্চয়ই ধরে নেওয়া যায়। কারণ সংশয় তো সত্যি না। এবং আমরা দেখেছি যে বিভিন্ন এই সংশয়টা তৈরি বাংলাদেশের ভেতরে, যেমন বাংলাদেশের বাইরেও কিন্তু সংশয় রয়েছে এবং বাংলাদেশের বাইরের সংশয়গুলো নানা মাধ্যমে সামাজিক মাধ্যম বা প্রিন্ট মিডিয়াতে বা বিভিন্নভাবে আসছে। তো সেগুলো দূর করবার জন্য কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যারা সমাজের কাজ করতে চাচ্ছেন তারা করছেন। হ্যাঁ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যদি কোনো প্রশ্ন থাকে, গবেষণা নিয়ে প্রশ্ন থাকে, সেটা একটা সুস্থ আলোচনা, সেটা একটা আমরা ভালো সমাধানে পৌঁছবো। কিন্তু অবৈজ্ঞানিক ধারণা কিংবা যেটা একেবারেই সত্যি নয়, সেই ধরনের ধারণার বিরুদ্ধে কিন্তু সবাই ফাইট করা উচিত। তাহলে কিন্তু যারা এগুলো করছেন তারা নিজেরাই এর শিকারে পরিণত হবে। আজকে টিকা নিয়ে যারা ভিন্ন ভিন্ন সংশয় প্রকাশ করা কিন্তু আমি নেতিবাচক হিসেবে দেখি না। এটা মানুষ জানবার জন্য অনেক কিছু জানতে চায়। কিন্তু যদি উদ্দেশ্যমূলক ভাবে তারা একটা অপপ্রচার কেউ করেন, দেখুন এক একটা টিকা কোম্পানি আরেকটা টিকা কোম্পানির বিরুদ্ধে নানা রকম প্রচার চালাচ্ছে। এই যে জার্মানির কথাটা প্রিন্স ভাই বললেন, জার্মানিতে বা ইউরোপের কয়েকটা দেশে অ্যাস্ট্রাজেনেকা তারা সময় মতো টিকা দিতে পারেনি। তারা খুবই ক্ষুব্ধ হয়েছে যে তারা ইউরোপে 2টো কেন্দ্র আছে টিকাদানের প্রস্তুত করবার, তারা তৈরি করে দিচ্ছে ইংল্যান্ডেও একটা কেন্দ্র রয়েছে, একাধিক কেন্দ্র রয়েছে। কাজেই তারা প্রথমে এটা বললো যে রফতানি নিষেধাজ্ঞা ব্রিটেনকে কেন্দ্র করে, পরে সেটা উড্র করলো, কারণ এটা নিষেধাজ্ঞা পড়লে আমরা আমাদের মতো দেশে ক্ষতিগ্রস্ত হবে। তখন তারা একটি দেশ দুটি দেশ এগুলা নিষেধাজ্ঞা দিল। কিন্তু দেখুন, ইউরোপিয়ান ইউনিয়নের যে সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি, তারা কিন্তু ব্রিটেনের মতোই বলেছে 18 বছর বয়সী যে কোনো মানুষ যারা টিকা নেওয়ার উপযুক্ত, যাদের অন্যান্য অসুস্থতা নেই, তারা নিতে পারবে। ইউরোপিয়ান ইউনিয়নের সিদ্ধান্ত বড় নাকি জার্মানির সিদ্ধান্ত বড়? কাজেই এখানে কতগুলো ভিন্ন বিবেচনা আছে, সেটা আমরা ইউরোপের ক্ষেত্রেও দেখছি। আমরা তো সেটা দেখতে হবে যে কে কোন প্রেক্ষিতে কি বললো। ভারতে যারা অসুস্থ হয়েছেন তারা এই সামান্য অসুস্থতা, আমাদের দেশেও যারা সামান্য অসুস্থ হচ্ছেন তাদের অসুস্থতার ইতিহাসও কিন্তু আমাদেরকে নথিবদ্ধ করে আমাদের যারা গবেষক তাদেরকে দিতে হচ্ছে, পাশাপাশি যারা টিকা প্রস্তুত করেছেন তাদেরকে দিতে হচ্ছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিটি মানুষ যারা টিকা নিয়েছেন তাদের পরবর্তী পর্যায়ে স্বাস্থ্যের অবস্থা কি সময় সময় সেগুলো কিন্তু আমাদের দিতে হচ্ছে। কারণ এই টিকাটা আমাদেরকে আরো অনেকদিন পর্যবেক্ষণ করতে হবে। সমস্ত টিকা, শুধু এই টিকা না, যতগুলো টিকা সারা পৃথিবীতে দেওয়া হচ্ছে, 4, 5, 6টি টিকা, সেগুলো সমস্ত ইতিহাস নেওয়া হচ্ছে। কারণ এগুলো ক্লিনিক্যাল ট্রায়ালের অন্তত 2, 3, 5 বছর পর্যন্ত হওয়ার কথা, সেটি আমরা দ্রুত করতে পেরেছি। কিন্তু তারপরও স্বাভাবিক যে মানুষের মধ্যে শারীরিক ক্রিয়া, সেটি দেখবার জন্য কিন্তু সমস্ত বিজ্ঞানীরা এই তথ্যগুলো চাচ্ছেন। এগুলো কিন্তু আমাদেরকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা কথা বলবো, তাহলে সেটি আমাদের সবার জন্য ভালো। না হলে আজকে আমি দায়িত্বে আছি, কালকে আপনি দায়িত্বে থাকবেন, এই কথাগুলো কিন্তু আমাকেই আক্রমণ করবে যদি আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে না যাই। বিজ্ঞান ভিত্তিতে বললে যেমন আমরা বলবো না যে যেই টিকা দিচ্ছি সেটা দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আর সব টিকা খারাপ, সেটাও যেরকম ঠিক হবে না। কারণ আমরা 17 কোটি মানুষের জন্য 34 কোটি ডোজ টিকা এখন যে টিকা থেকে দিচ্ছি সেটি দিয়ে সম্ভব না। আমাদেরকে পৃথিবীর অন্যান্য টিকাও আনতে হবে। আজকে যদি বলে ফেলি এই টিকাটার মধ্যে আর টিকা হয় না, তাহলে অন্য টিকা যখন দেশে আসবে তখন কিন্তু সেই টিকাটা গ্রহণযোগ্যতা পাবে না। আবার এই টিকা সবচাইতে খারাপ, এই টিকাটা আমরা নেবো না, অথচ দেখছি আমরা এই টিকাটা কিন্তু এখন বিভিন্ন জায়গায় যারা এই টিকা গ্রহণ করেনি, অন্যান্য টিকা, সেই টিকাগুলো
সংখ্যা কম হয়েছে, কাজে তারা এই টিকাটা গ্রহণ করছে। কাজে এই সবগুলো কিন্তু আমাদের নির্ভুল বিবেচনা দৃষ্টিতে নিয়ে এবং ট্রায়াল এন্ড এররের মধ্যে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ মোশতাক ভাই। প্রিন্স ভাই, আমি আপনার সঙ্গে ভিন্ন প্রসঙ্গে যুক্ত হতে চাই। কালকে ঢাকায় আপনাদের একটি সমাবেশ রয়েছে প্রেস ক্লাবের সামনে, এছাড়া আপনারা দেশ জুড়ে 6টি সমাবেশ ঘোষণা করেছেন। কিসের দাবিতে কি এই সমাবেশগুলো? দেখুন, আমি এটা বলি একটু, কামাল ভাই একটা কথা জি, আমি বলেছেন, খুব আমি বেশি সময় শেষ দিতে করে পারবো না। হ্যাঁ। আমি শেষ করে আমি কথা বলছি। কামাল ভাই বলেছেন যে দেশে নাকি সুশাসন এবং গণতন্ত্রের নাকি অনেক উন্নতি হয়েছে। আজকে বাংলাদেশের তো যে গণতন্ত্রের যে ইন্টেলিজেন্সের কথা বলছেন, যে সংস্থা ইন্টেলিজেন্স ইউনিটের কথা বলছে, সেখানে তো বলা হয়েছে বাংলাদেশ এখনো হাইব্রিড রেজিমে রয়েছে এবং সেখানে কিন্তু গণতন্ত্রের দুর্বল গণতন্ত্রের যে জোন আছে সেই জোনেও কিন্তু বাংলাদেশ নাই। এই সাম্প্রতিক রিপোর্টে এগুলি নিয়ে বাহবা নেওয়ার জন্য তারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এসব কথা বলেন। আর সুশাসন যদি বলেন, সুশাসন কি আপনার এই যে আজকে গণতন্ত্রকে যে গলা টিপে হত্যা করা হচ্ছে, আপনার ভোটের অধিকারকে যে হরণ করা হচ্ছে, এটা কি সুশাসনের নমুনা? আজকে তো দেখলাম যে আপনার মাদারীপুরের কালকিনির একজন পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীকে সেখানকার এসপি তার গাড়িতে উঠিয়ে নিয়ে ঢাকায় নিয়ে এসছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কথা বলানোর জন্য, যে সে যেন আপনার নির্বাচন থেকে বসে যায়, আওয়ামী লীগের প্রার্থীকে যেন সমর্থন করে। এটা কি সুশাসনের নমুনা? তা আর আপনি যে বললেন যে কালকে সমাবেশ এবং 6টি কিছু জন, আপনারা জানেন যে এই যে ভোট হচ্ছে, সেই ভোটগুলো একটা ভোটের নামে প্রহসন হচ্ছে এবং সেখানে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে না, রাজনৈতিক দলগুলো তার অধিকার মানে প্রতিষ্ঠা করতে পারছে না, নির্বাচনী কার্যক্রম সঠিকভাবে চালাতে পারছে না, সর্বত্রই হুমকি ধুমকি হামলা মামলা করে নির্বাসনে পাঠানো হচ্ছে। সেই কারণেই আজকে দেখেন যে সিটি কর্পোরেশন নির্বাচন যেটা হয়ে গেল এই যে চট্টগ্রামে, সেখানে কি হয়েছে? সেখানে 4 জন মানুষের প্রাণহানি হয়েছে, রক্তাক্ত হয়েছে এবং আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করে এলাকা ছাড়া করা হয়েছে। 1 বছর আগে, গত বছর করোনার আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন কি হয়েছে? যে এরকমই তো হয়েছে। তো আজকে সর্বত্রই আজকে নিরপেক্ষ নির্বাচনের একটা দাবি উঠেছে। সেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই আমাদের 6টি সিটি কর্পোরেশনের আপনার 6টি শহরে সমাবেশের আহ্বান জানানো হয়েছে। সেই আহ্বান জানানো মাত্রই আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সুযোগ্য মহাসচিব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি বলে উঠলেন যে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেই জন্য এই মহাসমাবেশ এবং সেখানে আপনার নাকি সন্ত্রাস চালানো হবে, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হবে। তো ওনার কথাতেই তো বোঝা যায় দেশে আজকে আইনের শাসন নাই, গণতন্ত্র নাই, সেখানে মানুষের কথা বলার কোনো অধিকার নাই, রাজনৈতিক কর্মসূচি পালনের কোনো অধিকার নাই। এটা তো আমাদের কর্মসূচি পালনের অধিকার নেই বলছেন প্রিন্স ভাই। সম্প্রতি আপনারা প্রেস ক্লাবের সামনে বেশ করে সমাবেশ করেছেন, কালকেও একটি ডেকেছেন, আগামীকাল অধিকার নেই এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। আচ্ছা, এখন পর্যন্ত সেই প্রেস ক্লাবের সামনে আপনারা যে সমাবেশগুলো করেছেন, মানববন্ধন ঘোষণা ছিল, পরবর্তীতে সেটি সমাবেশের মতো রূপ নিয়েছে, সেই জায়গাগুলো কি অনুমতি দেয়া নিয়ে করেছিলেন? অবশ্যই। আমরা আগে অনুমতি চাই। আমাদেরকে যেদিন সমাবেশ হয় সেদিন সকাল 8টার সময় বা 9টার সময় বলা হয়, সেখানে সীমিত আকারে লোক নিয়ে একটি মাত্র মাইক ব্যবহার করে সেই সমাবেশ বা মানববন্ধন করেন। তো সেইখানে দেখা গেল যে সেই সময় মানববন্ধন থাকে না, জনগণের ঢল নামে সেই প্রোগ্রামগুলি। সেখানে আপনি যেটা বলেছেন মানববন্ধনের জায়গায় আমরা সমাবেশ করেছি, তো ওই কারণেই তো হয়েছে। আমরা 2 ঘন্টার নোটিশে আমরা সেখানে সমাবেশ করতে হয়েছে। এটা শুধু প্রেস ক্লাবের সামনে না, নয়াপল্টন বলেন বা যেখানে আমরা করি দেওয়া হয় না। 2 ঘন্টা আগে বলা হয় মানুষের ঢল নামে, তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা তো কোনো ব্যাপার না, ঢল তো নামেই, অবশ্যই নামে। কিন্তু এই যে তারা আটকে রাখছে বিভিন্ন শর্তের আবরণে, বিভিন্ন চাপে রেখে আমাদের কর্মসূচি করার ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এখানেই তো প্রমাণ হয় দেশে আজকে গণতন্ত্র নেই। জি, প্রিন্স ভাই বলছেন দেশে গণতন্ত্র নেই এবং সুশাসনও নেই। গণতন্ত্র আছে, গণতন্ত্র নাই বিএনপির ঘরে। গণতন্ত্র বিএনপির ঘরে নেই, বিএনপি গণতন্ত্র কি সেটা বোঝেও না, জীবনে গণতান্ত্রিকভাবে কোথাও কিছু করেন নেই। কেন তারা যে 91 থেকে 2 বার ভোটের মাধ্যমে আমরা আইছে 2001 সালে আইছে, আমরা বলছি সূক্ষ্ম কিভাবে আইছে সেদিন আমরা জানি। ওনাদের যাত্রা শুরু হয়েছে মিডিয়া কুর মাধ্যমে, মিডিয়া কুর যেটা এটা ওনাদের যাত্রা শুরু হয়েছে ওর ভিতর দিয়ে, এই হচ্ছে ওনাদের গণতন্ত্র। উনি বিভিন্ন সিটি কর্পোরেশনে হ্যাঁ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে লাশ হয়েছে, সেটা বিদ্রোহী প্রার্থী আর দলীয় সমর্থিত প্রার্থীদের ভিতরে। কিন্তু ওই সিটি কর্পোরেশন ওনাদের একজন প্রার্থী সন্ত্রাসী দিনে আপনি জানেন ইভিএম ভোট বাক্স ভাঙচুর করেছেন, ছিনতাই করার চেষ্টা করেছেন। বাংলাদেশের নির্বাচন আমি এটুকু বলতে পারি যার নির্বাচনে কিছু ত্রুটি আছে, নির্বাচনে ভোটার সংখ্যা কিন্তু সিটি পৌরসভা নির্বাচনগুলো মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে,
বিএনপির এত অপপ্রচার, মিথ্যা কথার মধ্যে দিয়ে, এত নেগেটিভ কথার মধ্যে দিয়ে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে। উনি যেটা বলছেন সমাবেশ ওনারা করতে পারছেন, কিন্তু সমাবেশের নামে ওনারা যখন বাসে গান পাউডার দিয়ে বাসে আগুন ধরিয়ে দেবে, তার উদাহরণ তো আপনি জ্বলন্ত উদাহরণ। উত্তরা নির্বাচনের সময় ওনারা পার্টি অফিসের সামনে সমাবেশ করছে, সমাবেশ বড় হয়েছিল, পুলিশ তো বাধা দেয়নি। কিন্তু ওই দিনই ওই সমাবেশের পাশে পুলিশ ভ্যানে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দিলেন। ঢাকা শহরে 9টা জায়গা আগুন। বিএনপি বলে সেটি তারা করেননি, এটা তাদের BNP কর্মসূচিকে ভিন্ন কথা নেওয়ার জন্য করা হচ্ছে। আপনাদের মিডিয়াতেই আমরা দেখেছি যে বিএনপির একজন কর্মী, মহিলা কর্মী পার্টি অফিস থেকে সাবেক মন্ত্রী নিতাইরার সাথে ফোন আলাপটা আপনারাই প্রচার করছেন, আমরা এটা করি নাই। এর ভিতরে কি হয়েছে, যুবদলের কর্মীরা কারা করছে, কার নির্দেশে? নিতাই রায় চৌধুরী সেটির ব্যাখ্যাও দিয়েছেন, অনেকে ফোন দিয়ে থাকতে পারেন, তার পেশাগত কাজের জন্য কেউ একজন ফোন দিয়েছিল। সেটা তো উনি বলছে যে আমি যুবদলের অমুক, উনি নাম কি মহিলা যুব মহিলা কি আরে যুব মহিলা দল, জাতীয়বাদী মহিলা দলের নেত্রী উনি, আমি অমুক বলছি, এটা তো বলছে দাদা এই কাহিনী, তো এটা বলছে। ওনাদের সমাবেশের নামে যদি ওনারা সন্ত্রাস করেন, গাউন পাউডার দিয়ে বাস ধরিয়ে দেন, তাহলে প্রশাসনের তো দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা। অর্থাৎ ওনাদের এক সেকেন্ড, উনি গণতন্ত্রের কথা বলেন, ভোটের কথা বলেন, এই দেশের টেবিলের উপর ব্যালট থেকে সিল মারার অভ্যাস আমার ভাইদের, তাই বলে কি আমরা করব না? আমরা করব না, আমরা কিভাবে সিল মারতে হয় উনি জনগণের কথা বলেন, জনগণ ওনাকে ঘৃণা করে পিছনে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 10টা দেখার আমন্ত্রণ যার ফলে ষড়যন্ত্র করতেছে। দেখেন জনগণ নিরপেক্ষ নির্বাচন